হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 মানে পর্যায়ভিত্তিক গতি। এই চ্যাপ্টার মেইনলি হচ্ছে আমরা পর্যায়ভিত্তিক গতিতে যেসব কণা চলে বা যেসব বস্তু চলে, মানে এই গতি সম্পন্ন যেসব বস্তু আছে তাদের ডিটেলস পড়ব, তাদের বেগ, ত্বরণ, শক্তি এসব নির্ণয়ের চেষ্টা করব। এবং এই চ্যাপ্টারের দুটো মেইন টপিক হচ্ছে আমাদের খুবই ফেভারিট, একটা হচ্ছে সরল দোলক এবং একটা হচ্ছে স্প্রিং। এই দুটো থাকছে আমাদের চ্যাপ্টারে। আমরা এখন শুরু করব হচ্ছে পর্যায়বৃত্ত গতি কি এইটা বোঝার মাধ্যমে। দেখো, পর্যায়বৃত্ত গতি আসলে আমরা নিত্যনতুন আমাদের প্রতিদিনের দিনে অনেক 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 দেখি, হয়তো রিয়েলাইজ করেন এর নাম পর্যায়বৃত্ত গতি। কোনো কণা, এটা কণা হতে হবে এমন না, যে কোনো বস্তু হতে পারে। ধরি কোনো একটা কণা যদি একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট সময় পর পর পাস করে, দেখো এই কণাটা এই পয়েন্টটাকেই হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর যদি পাস করে, মনে করো প্রত্যেকবার তার যদি এখানে আসে ধরো টি সময় লাগে, মনে করো টি সেকেন্ড লাগে, এবং প্রতিবারই তার যদি টি সেকেন্ড লাগে এবং প্রত্যেকবার যখন সে পাস করবে তখন এই সেম দিক থেকেই পাস করবে, যদি এমন হয় তাহলে এই গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। মানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে টাইম হবে প্রত্যেকবার সেম এবং একই দিক থেকেই তাকে এই কণাটাকে পাস করবে। তুমি যে কোনো একটা পয়েন্ট নিলেই হবে, এই পয়েন্ট নিলেও কিন্তু হবে। দেখো এই পয়েন্টটাকে সে একই দিক থেকে প্রত্যেকবার পাস করতেছে, যে এদিক থেকে পাস করতেছে, তাই না? সো এইটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এখন আমাদের পর্যায়বৃত্ত গতিতে মানে এক্সাম্পল কি হতে পারে, ধরো ফ্যানের পাখার গতি। ফ্যানের পাখা কিন্তু একদিক থেকে একটু পরপর সময় পর একই সময় পরপর ঘুরতেছে। ঘড়ির কাঁটার গতি, যেমন ঘড়ির মিনিটের কাঁটা কি হবে, প্রতি 60 সেকেন্ড পরপর কি হবে, 12 কাঁটাকে অতিক্রম করবে, কিংবা 6 কাঁটাকে, মানে যে কোনো পয়েন্টকে সে প্রতি 1 মিনিট পরপর কিন্তু অতিক্রম করবে সেম দিক থেকে, তাই না? সো আমরা কিন্তু অনেক অনেক পর্যাবৃত্ত গতির উদাহরণ আমরা জানি। আমরা যেটা এই চ্যাপ্টারে মেইনলি পড়বো সেটা হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। এই স্পন্দন গতি কিন্তু পর্যাবৃত্ত গতি, এটা কোনো ডিফারেন্ট কিছু না। কিন্তু স্পন্দন গতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানে একটা স্পেসিফিক জিনিস আছে, সেটা হচ্ছে এই স্পন্দন গতি এটা এমন যে এর যে টোটাল পর্যায়কাল, ভালো কথা, ওই যে আমরা যে দেখলাম যে একটা বস্তু ওই নির্দিষ্ট সময় পর পর জিনিসটাকে পাস করে, এই যে সময়টা পরপর সে পাস করে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল। মানে যে নির্দিষ্ট সময় পর পর ওই একই পয়েন্টকে পাস করে সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল টি। এটা কিন্তু সময়, ওকে, এটা হচ্ছে সময়। সো এই যে পর্যায়কালটা যদি এমন হয় কোনো গতির যে পর্যায়কালের অর্ধেক সময় এক পাশে এবং বাকি অর্ধেক সময় আরেক পাশে, লাইক ধরো এই জিনিসটাই ধরো, এটা কিন্তু দেখো অর্ধেক টাইম এক পাশে বাকি অর্ধেক টাইম আরেক পাশে। এটা এমন হতে হবে এমন না, এটা এটা দোলনকাল, একটা স্প্রিংও হতে পারে। স্প্রিংয়ের ক্ষেত্রে কি হবে, মনে করো একটা স্প্রিং যদি তুমি টেনে ছেড়ে দাও তাহলে সে এদিকে আসবে আবার এদিকে আসবে, এদিকে আসবে আবার এদিকে আসবে। দেখো সে তার পর্যায়কাল কি, এই যে একবার আসলো আবার এদিকে আসলো আবার ফিরে আসলো, এটা হচ্ছে পর্যায়কাল। এই টাইমটা হচ্ছে পর্যায়কাল। স্যার অর্ধেক টাইম ছিল এই পাশে এবং বাকি অর্ধেক টাইম ছিল এই পাশে। কিন্তু একটা দোলক যদি খেয়াল করো, সরল দোলক, এটা সরল দোলক কি হবে, এমন দেখতে জিনিসটা পেন্ডুলাম বলে আমরা। এটা যদি টেনে ছেড়ে দিই তাহলে এদিকে যাবে এদিকে আসবে, এদিকে যাবে এদিকে আসবে। এই যে একবার যে গেল এবং আসলো এই টাইমকে বলা হচ্ছে পর্যায়কাল। তো দেখো এর হাফ টাইম সে থাকবে এদিকে, হাফ টাইম সে থাকবে হচ্ছে এদিকে। সো এই টাইপের যে গতিগুলা এদেরকে বলা হয় হচ্ছে স্পন্দন গতি। ইভেন একটা ওয়েভও কিন্তু একটা স্পন্দন গতি, লাইক এমন ধরো, এই যে এমন, এটা কিন্তু দেখো অর্ধেক টাইম এই পাশে বাকি অর্ধেক টাইম এই পাশে, এই পুরোটা টাইমকে বলে আমরা কি বলি, পর্যায়কাল বলি। পর্যায়কাল নিয়ে আমরা একটু ডিটেলস পড়বো, সে কীভাবে পর্যায়কালটা আসে। দেখো আমরা এখন এই ডিটেলসগুলো একটু পড়ার চেষ্টা করবো। সবার ফার্স্টে কম্পাঙ্ক বোঝার ট্রাই করবো। কম্পাঙ্ক কী জিনিস, কম্পাঙ্ক, হ্যাঁ, কম্পাঙ্ক, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি এফ বলি। সো কম্পাঙ্ক বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে স্পন্দন কি। হ্যাঁ, একটা পূর্ণ স্পন্দন বলতে কি বুঝি? একটা পূর্ণ স্পন্দন হচ্ছে এই যে একটা বস্তু কণা সে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ফুল সার্কেল কমপ্লিট করলো, হতে পারে সার্কেলটা বাঁকা হোক, সমস্যা নেই। এই যে একটা ফুল সার্কেল কমপ্লিট করলো, এইটাকেই বলে, মানে সার্কেল হবে এমন না, যে কোনো হতে পারে। এই যে সে একবার ধরো একটা কাটা ধরি, ধরো এই কলমটাই ধরো এটাকে আমি টান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, ছেড়ে দিলে সে এদিকে যাবে আবার এদিকে ফিরে আসবে, এদিকে যাবে আবার এদিকে ফিরে আসবে। এই যে একবার এখান থেকে ছেড়ে দিলে এদিকে যায় আবার ফিরে আসে, এইটাকে বলে একটা পূর্ণ স্পন্দন। তো দেখো এমন সে অনেক অনেক স্পন্দন তৈরি করবে। যদি দেখা যায় 1 সেকেন্ডে সে 3টা স্পন্দন করে, মনে করো এই গেল আসলো একটা, আবার গেল আসলো আরেকটা,
আবার গেল আসলো আরেকটা, তিনটা, তাই না? ধরো এই তিনটা স্পন্দন দিতে তার 1 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা বলি তার কম্পাঙ্ক হচ্ছে 3 হার্টজ। মানে কম্পাঙ্ক হচ্ছে বেসিক্যালি প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় তাকেই বলি আমরা হচ্ছে কম্পাঙ্ক। সো কোন একটা জিনিসের কম্পাঙ্ক 60 হার্টজ বলতে কি বোঝায়? বোঝায় যে সে প্রতি সেকেন্ডে 60 বার পূর্ণ স্পন্দন দেয়। পূর্ণ স্পন্দন একজনের ক্ষেত্রে একরকম হতে পারে। লাইক ধরো এই বৃত্তাকার সার্কেল পথে ঘোরার ক্ষেত্রে কি হবে, একবার ঘুরে আসবে, এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। আর যদি তোমার হয় ওয়েভের ক্ষেত্রে কি হবে, এই যে একবার এই সাইড থেকে একবার আবার এই সাইড থেকে আসলো, এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, এটা আবার রিপিট হবে, এবার এটা আবার রিপিট হবে, তাই না? এই যে এই পার্টটুকু এতটুকু একটা পূর্ণ স্পন্দন, কিন্তু এতটুকু একটা পূর্ণ স্পন্দন। স্প্রিংয়ের ক্ষেত্রে কি হবে? স্প্রিংয়ের ক্ষেত্রে পূর্ণ স্পন্দনটা হবে হচ্ছে, এটা ধরো একটা স্প্রিং, সেটা যদি আমি টেনে ছেড়ে দিই তাহলে টানলে কিন্তু এদিকে আসবে, আবার কিন্তু এদিকে এখানে আবার ফিরে আসবে, তাই না? এটা কিন্তু পূর্ণ স্পন্দন হয়নি, কারণ এখনো যাত্রাপথটার শেষই হয়নি, যাত্রাপথটা শেষ হতে হবে। সো আমি যখন টানবো সে ফার্স্টে কী হবে, এদিকে আসবে, তারপরে সে আবার নিজ স্থানে আবার ফিরে আসবে, মানে এই যে টানলাম আবার সে কিন্তু নিজের স্থানে ফিরে আসবে, তাই না? কিন্তু এবার কিন্তু সেখানে থেমে যাবে না, সে এবার সংকুচিত হয়ে যাবে, মানে সে এদিকে আসবে, এদিকে সে থামবে না, সে আরও এদিকে চলে যাবে, রাইট? সংকুচিত হয়ে যাবে এবং পুনরায় আবার কি হবে, এই জায়গায় যখন ফিরে আসবে তখন সেটাকে আমরা বলবো একটা পূর্ণ স্পন্দন। মানে এই যে টানলাম, এবার টানার পরে একবার এইদিকে আসবে, একবার আবার এই সাইডে যাবে, আবার যখন ফিরে আসবে এইখানে, তখন এটাকে আমরা বলবো একটা পূর্ণ স্পন্দন। মানে সে যখন আবার এইখানে ফিরে আসবে এই পয়েন্টটাতে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এই একটা পয়েন্ট থেকে শুরু, একবার এই সাইডে যাবে আবার এই সাইডে ফিরে আসবে, এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। তুমি যে কোনো পয়েন্ট থেকে কাউন্ট করতে পারো, তুমি মাঝখান থেকে কাউন্ট করলে হবে। মাঝখান থেকে কাউন্ট করলে কী হবে, ধরো এদিকে যাবে, আসবে, আবার যাবে, আসবে, একটা পূর্ণ স্পন্দন। আবার ধরো তুমি এইখান থেকে কাউন্ট করতে পারো, এদিক থেকে এদিকে আসবে, আবার এদিকে আসবে, একটা পূর্ণ স্পন্দন। মানে যে পয়েন্ট থেকে শুরু করবে সেই পয়েন্টে ফিরে আসতে হবে, কিন্তু শর্ত হচ্ছে তার পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে, মানে পুরো যাত্রাপথটা তার কমপ্লিট করতে হবে। ওকে, পেন্ডুলামের ক্ষেত্রে কেমন হবে? পেন্ডুলাম বা সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলক হচ্ছে, একটু বুঝাই, সরল দোলক এমন একটা যন্ত্র না, জাস্ট একটা সুতা ঝুলানো থাকে, সেটা একটা ভারী একটা বস্তু ঝুলানো থাকে না, অল্প ভারী হলেই হয়, সেটাকে এটাকে একটু টান দিয়ে ছেড়ে দিলে কি হয়, সে এরকম দুলতে থাকে, লাইক ঘড়ির কাঁটা। যে আদিকালের যেসব ঘড়িগুলো আছে দেখা যায় যে রাজার বাড়িটারিতে থাকে, যে এইভাবে দুলতে থাকে, লাইক এমন একবার এই পয়েন্টে আসে, আবার এই পয়েন্টে যায়, এইখানে ঘুরতে থাকে, এই এতটুকু জায়গার মধ্যে এভাবে দুলতে থাকে, তাই না? এটা আজীবনে দোলার কথা, মানে আইডিয়াল কেসে, যাই হোক। সো এই জিনিসটা কিন্তু একটা সরল স্পন্দন গতির উদাহরণ। এবং এই যে এই পয়েন্ট থেকে যদি কল্পনা করি, তাহলে এইখান থেকে যাবে আবার ফিরে আসবে এই পয়েন্টে, এইটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এইখান থেকে কল্পনা করলে কি হবে, এখান থেকে কল্পনা করলে ধরো এদিকে যাবে, ফিরে আসবে, আবার যাবে, ফিরে আসবে, এটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এইখান থেকে কল্পনা করলে কি হবে, এই যে যাবে, ফিরে আসবে। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের পূর্ণ স্পন্দনের উদাহরণ। এবং প্রতি কোনো একটা কণা, এটা কিন্তু কোনো কণা ছিল না, এই যে সরল দোলক কিংবা স্প্রিং কিন্তু কণা না, এখানে কিন্তু কণা হতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, এই জিনিসটা যখন প্রতি সেকেন্ডে যতগুলো এমন পূর্ণ স্পন্দন দিবে সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক 10 হার্টজ বলতে কি বোঝাবে, 1 সেকেন্ডে সে 10টা পূর্ণ স্পন্দন দেয়। যাই হোক, এই কম্পাঙ্কের সাথে কিন্তু পর্যায়কালের একটা সম্পর্ক আছে। পর্যায়কাল কি, ওই যে প্রতিটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাই কিন্তু পর্যায়কাল বলে। সো পর্যায়কাল হচ্ছে আরও ইজি, যে একটা পূর্ণ স্পন্দনে যার যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। এই পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু, এটা হচ্ছে এফ, এটা টি, এখানে এফ ইকুয়ালস হচ্ছে 1/t। এটা হচ্ছে আমার পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে পার্থক্য। বুঝতে হবে, এটা কিন্তু শুধু কম্পাঙ্ক, এটা শুধু পর্যায়কাল। কৌণিক কম্পাঙ্ক বলতে একটা কথা, সেটা কিন্তু এই এফ মানে কিন্তু কৌণিক কম্পাঙ্ক না। যাই হোক, সো এখন আরো কিছু জিনিস বুঝাবো। ধরো এই একটা তোমার সরল স্পন্দন গতি, সেইখানে মেইনলি কি হচ্ছে, এখানে প্রতিটা কণা হচ্ছে একবার উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে। যেটা গ্রাফে প্লট করলে এমন হবে অ্যাকচুয়ালিতে, মানে একটা স্প্রিং এর ওয়েভটাও কিন্তু দেখতে এমনই হবে। কীভাবে বুঝাই, একটা স্প্রিং কিন্তু ফার্স্টে উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে, আবার উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে, আবার উপরের দিকে যায়, নিচের দিকে আসে, তাই না? মানে এই জিনিসটা শুধুমাত্র একটা ওয়েভকে দেখাচ্ছে এমন কিন্তু না, এটা যে কোনো সরল স্পন্দন গতির ক্ষেত্রে এটা ট্রু, এই ওয়েভটা। যাই হোক, এই জিনিসটার ক্ষেত্রে দেখো, এটা সর্বোচ্চ যতটুকু এই পাশে উঠবে কিংবা সর্বোচ্চ যতটুকু নিচে নামবে, এই সর্বোচ্চ যে জিনিসটা হচ্ছে উপরে উঠতেছে বা নিচে নামতেছে, এটাকে বলে বিস্তার। ওকে, সো এটাকে বলে মেইনলি, এটাকে বলে সরণ। এই সরণ, এই যে দেখো, এই পয়েন্টের সরণ হচ্ছে এতটুকু, এই পয়েন্টের সরণ হচ্ছে এতটুকু,
এই পয়েন্টের সরণ হচ্ছে এতটুকু, মানে সে এতটুকু নিচে নামছে সাম্যাবস্থা থেকে, এটা হচ্ছে আমার সাম্যাবস্থা, এবং এই পয়েন্টটা এখান থেকে এতটুকু উঁচু, এটাকে বলে সরণ। তো এই পয়েন্টের সরণ কতটুকু? এই পয়েন্টের সরণ হচ্ছে এই যে এতটুকু। সো সর্বোচ্চ যে সরণটা হয় সেটা কোনটা হবে? অবশ্যই উপরের পয়েন্টগুলোর ক্ষেত্রে হবে। এই পয়েন্টগুলোর জন্য কি পাওয়া যাবে? সর্বোচ্চ সরণ পাওয়া যাবে। এই সর্বোচ্চ সরণকেই বলা হয় হচ্ছে বিস্তার। সো আমরা বলতে পারি যে বিস্তার হচ্ছে বেসিক্যালি, বিস্তার আমাদের হচ্ছে কি, সর্বোচ্চ যে সরণটা হয় সেটাই হচ্ছে আমাদের বিস্তার, সর্বোচ্চ সরণ। ওকে, এই সরণ কিন্তু প্রকাশ করা হয় এক্স দ্বারা, শুধু এক্স দ্বারা, এবং বিস্তার কিন্তু প্রকাশ করা হয় এ দ্বারা। সো আমরা বলতে পারি এ ইকুয়ালস টু আসলে কি, এ হচ্ছে আসলে এক্স ম্যাক্স, এক্স এর যে ম্যাক্সিমাম মানটা, এটাই কিন্তু আমাদের বিস্তার। ওকে, সো আমরা বিস্তার বুঝলাম এবং সরণ বুঝলাম, যে সরণ বিস্তার কিন্তু একই জিনিস। সর্বোচ্চ সরণটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। আই হোপ এগুলো বোঝা গেছে যে এফ কি, টি কি এবং এ কি। এখন আমরা একটা জিনিস আগে থেকে পড়ে নেব, সেটা হচ্ছে কৌণিক বেগ। দেখো কোনো একটা কণার নর্মাল, আমি দেখো সব বেসিক পড়বো, খুব ভালো মতো বেসিক বুঝবো, বেসিক না বুঝলে আসলে চ্যাপ্টারের খুঁটিনাটি জিনিস বোঝা যাবে না। কৌণিক বেগ এই জিনিসটা কিন্তু অনেক 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 চ্যাপ্টারে ইউজ হয়। কৌণিক বেগ জিনিসটা আসলে কি? আমরা জানি যে নর্মাল আমাদের বেগ আছে, শুধু বেগকে আমরা কি বলি? ভি বলি, রাইট? সো এই কণাগুলোর অবশ্যই নর্মাল বেগও থাকবে, এগুলো যেহেতু একটা গতিতে উপর নিচে উঠবে, তাই না? এদের বেগ থাকবে, ত্বরণ থাকবে, সব কিছুই থাকবে। মানে আমাদের এই কণার কিন্তু বেগ আছে, ত্বরণ আছে, সবই আছে, কিন্তু এর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কৌণিক বেগ। এই বেগ আর কৌণিক বেগের সাথে একটা, মানে বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ওমেগা। এটাকে বলে কৌণিক বেগকে আমরা কি বলবো? ওমেগা। কৌণিক বেগ, কৌণিক বেগ এটাকে আমরা বলবো হচ্ছে ওমেগা, এবং এই কৌণিক বেগকেই কিন্তু বলা হয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এই কৌণিক বেগ যে ওমেগা, এটা কিন্তু আরেক নামে বলা যায় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমরা মনে রাখবো এই চ্যাপ্টারে কৌণিক বেগকে কিন্তু আমরা কৌণিক কম্পাঙ্ক বলতে পারবো, কৌণিক কম্পাঙ্ক। ওকে, সো কৌণিক বেগকে বেসিক্যালি কৌণিক কম্পাঙ্ক বলা হয় কারণ তার মানে সেম। ওকে, সো এই কৌণিক বেগের সাথে ভি এর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এমন, ওমেগা ইকুয়ালস টু ভি ডিভাইড বাই আর। এই সম্পর্কটা আমরা পড়ি, কিন্তু এই সম্পর্কটা আমাদের এই চ্যাপ্টারে প্রয়োজন হবে না, ভি ডিভাইড বাই আর। আমাদের এই চ্যাপ্টারে এই সম্পর্কটা লাগবে না, এটা আমাদের লাগবে না। আমাদের যেটা এই চ্যাপ্টারে লাগবে সেটা হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2 পাই ডিভাইড বাই টি, কারণ ওমেগার সাথে টি এর সম্পর্কটা আমাদের লাগবে, মানে পর্যায়কালের সাথে ওমেগার কিন্তু একটা ডিরেক্ট সম্পর্ক আছে আমাদের, বুঝা গেছে? পর্যায়কাল এবং টি এর মধ্যে একটা ডিরেক্ট সম্পর্ক আছে, কিংবা এটা কিন্তু অন্যভাবেও লেখা যায়। দেখো আমরা জানি যে এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু কিন্তু 1/t, তাই না? আমি কিন্তু এখানে হয়তো বড় হাতের টি দেই না, এটা কিন্তু বড় হাতের টি দিছি, এটা কিন্তু বড় হাতের টি, এটা কিন্তু পর্যায়কালের টি, ছোট হাতের টি না কিন্তু। ওকে, সো এই আমরা কিন্তু এটা কীভাবে লিখতে পারি? কি লিখতে পারি দেখো তো, এটাকে সাজা লিখতে পারি 2 পাই ইন্টু 1/t লিখতে পারি না? তাহলে 1/t মানে আবার কি লেখা যায়? এফ লেখা যায়, রাইট? সো আমরা এটাকে লিখতে পারি কি 2 পাই ইন্টু এইটুকের মান কত? এফ, রাইট? সো এটা কিন্তু আমরা এইটাও বলতে পারি যে 2 পাই ডিভাইড বাই টি, ওয়েট, আমরা এটাকে বলতে পারি হচ্ছে 2 পাই/টি, কিনা বলতে পারি 2 পাই এফ, 2 পাই এফ। ওকে, সো এই দুইটা কথাই কিন্তু আমরা বলতে পারি ওমেগার মান। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ যাই বলে না কেন আমাদের সেম হবে। কৌণিক কম্পাঙ্ক আর নর্মাল কম্পাঙ্ক কিন্তু সেম না, নর্মাল কম্পাঙ্ক এফ এবং কৌণিক কম্পাঙ্ক হচ্ছে আমাদের ওমেগা। আমি একটু আস্তে আস্তে বোঝাচ্ছি, কারো যদি মনে হয় যে আমার ফাস্ট পড়া দরকার, তাহলে ভিডিওটা 1.25 গুণ স্পিড করে নিলেই হচ্ছে, বা 1.5x। এখন এই ওমেগা সম্পর্কটা বোঝার পর আমরা দেখব যে ওমেগা আমাদের কি কি কাজে লাগে, সেটা এর পরবর্তীতে আমরা দেখতে পাবো। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে আমাদের মেইন টপিকে, সেটা হচ্ছে সরল দোলন গতি। সরল দোলন গতি, সরল গতিকে আমরা জানি, দোলন গতিকে আমরা জানি, মানে স্পন্দন গতিকে আমরা জানি। এই সরল গতি হচ্ছে, সরল দোলন গতি হচ্ছে ওইটার একটা রূপ। দেখো এই গতি কিন্তু অনেকভাবে হতে পারে, জটিল গতিও হতে পারে। আমরা পড়বো হচ্ছে সরল, মানে আমরা সিম্পলটা পড়বো, সিম্পল হারমোনিক মোশন। মানে আমরা পড়ছিলাম হচ্ছে হারমোনিক মোশন, এবং তার মধ্যে একটা আমাদের টপিক হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আমরা শুধুমাত্র এইটাই পড়বো, আমাদের অন্য কোনো পড়া কিন্তু নেই। মানে হারমোনিক মোশন অনেক টাইপের হতে পারে, আমরা কিন্তু জাস্ট একটাই পড়বো, সিম্পল হারমোনিক মোশন। এটাকে শর্টে বলা হয় হচ্ছে SHM, এই নামেও তুমি দেখতে পারো ইংলিশে আর কি, যারা ইংলিশ মিডিয়ামে আসো তাদের ক্ষেত্রে। আচ্ছা, তো
তো সরল দোলন গতি এইটার ক্ষেত্রে আমরা মেনলি কি পড়বো, সব কিছুই পড়বো, বেগ, গতি, তারপরে কৌণিক কম্পাঙ্ক, এসব জিনিস কি হয় সবই পড়বো, সরণ কত হয় দেখবো, বিস্তার কত হয় দেখবো, সব কিছুই পড়বো। সবার ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করবো, এটা কি, এটা ওই টাইপেরই জিনিস যেটার ক্ষেত্রে কি একটা কণা তার যাত্রাপথের হাফ টাইম থাকবে এই সাইডে এবং বাকি হাফ টাইম থাকবে কোন সাইডে, এই সাইডে। এটাই হচ্ছে আমাদের সরল দোলন গতি, মানে তার টোটাল পর্যায়কালের অর্ধেক টাইম থাকবে এই পাশে এবং অর্ধেক টাইম থাকবে এই পাশে। এখন আমরা কোনভাবে নিয়ে পড়বো বললাম, আমরা ওয়েভ আকারে নিয়ে পড়বো, আমাদের জন্য ইজি হবে। কেন এটা বললাম দেখো, আমি কিন্তু কি বলি এটার মধ্যে কি পড়ে, এই সরল দোলন গতির মধ্যে কিন্তু আমাদের স্প্রিংয়ের গতিটাও পড়ে, মানে স্প্রিংয়ের যে দোলন গতিটা এটা কিন্তু সরল দোলন গতির মধ্যেই পড়ে। ইভেন সরল দোলক যেটা, সরল দোলক এইটাও কিন্তু আমার এই সরল দোলন গতির মধ্যেই আমার পড়ে। কিংবা যে কোনো বস্তু কণা যেটা এভাবে চলে, মানে জাস্ট এদিকে উঠে আবার নিচে নামে, মানে হাফ টাইম এই পাশে থাকে, অর্ধেক আবার অন্য হাফ টাইম এই পাশে থাকে, এটা কিন্তু সরল দোলন গতি। আমরা হচ্ছে এই গতির ক্ষেত্রে ইকুয়েশন বের করবো, এক্স ভি এ এইসবের ইকুয়েশনগুলো পড়ার ট্রাই করবো। সবার ফার্স্ট হচ্ছে জানবো যে এরা কী জিনিস। সরল দোলন গতির ক্ষেত্রে এটা সিম্পল সংজ্ঞা হচ্ছে, এটার ত্বরণ হয় হচ্ছে, এর ত্বরণ হবে হচ্ছে এক্স এর সমানুপাতিক বা বিপরীত দিকে। এর ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক বাট বিপরীত দিকের জন্য এ সমানুপাতিক মাইনাস এক্স, এবং এইটা থেকে একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। আমরা এটা কিন্তু অনেকবার পড়ছি, 9, 10-এও পড়ছি যে স্প্রিংয়ের ক্ষেত্রে, কারণ স্প্রিং একটা সরল দোলন গতি, এই জন্যই স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। বেসিক্যালি যে কোনো সরল দোলন গতির ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা যাবে, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা জানি কি, এটাকে কি বলা হয়, স্প্রিং ধ্রুবক বলা হয়, স্প্রিং ধ্রুবক সরি। এটা আমরা যখন পড়বো স্প্রিং তখন কিন্তু ডিটেলসে পড়বো, আপাতত থাকুক। সো আপাতত কে হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা বলি এটাকে স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, মানে হচ্ছে সরল দোলনের একটা কনস্ট্যান্ট হচ্ছে কে। এই সরল দোলন গতির একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এমন, এটা থেকেই বানানো যাবে, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এটা থেকেই বানানো যাবে। আমি এটা যদি দেখাই কীভাবে বানানো যাবে, দেখো এই এফ মানে বেসিক্যালি কি, এফ মানে কিন্তু এম ইন্টু এ, সো এম ইন্টু এ ইকুয়ালস টু কি মাইনাস কে এক্স লেখা যায়। কারো যদি প্রতিপাদনটা বুঝতে অসুবিধা হয়, দরকার নেই, প্রতিপাদন বোঝার প্রয়োজন হবে না, কোনো কাজে আসবে না। যদি কেউ বুঝতে চাও বুঝে নিতে পারো। দেখো এ মানে বেসিক্যালি কি একটু যদি বুঝাই, সরণকে একবার টি দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়, রাইট? আমরা এটা সবাই জানি। সো বেগ হচ্ছে মেনলি সময়ের সাথে সরণের পরিবর্তন, তাই না? তো সময়ের সাথে সরণের পরিবর্তন এটা কিন্তু এভাবে প্রকাশ করা যায় যে ভি কস্ট হচ্ছে dx ডিভাইড বাই ডিটি। এই কথাটার মানে কিন্তু সময়ের সাথে সরণের পরিবর্তন। সো ভি হচ্ছে বেসিক্যালি dx ডিভাইড বাই ডিটি, এবং এ হচ্ছে কি, এ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। সো এ হচ্ছে আমাদের ডিভি ডিভাইড বাই কি আমাদের ডিটি, রাইট? সো এখন যদি ভি এর মানটা আমি এখানে বসাই কি হবে, এখানে লেখা যাবে ডি 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 ইন্টু ভি লেখা যায় না। সো ভি এর মানটা কি হবে, ভি এর মানটা হচ্ছে ডিএক্স ডিভাইড বাই ডিটি। সো দেখো তো এখানে কি হয়, উপরে ডিডি গুণ হবে মানে ডি স্কোয়ার এক্স, নিচে কি হবে ডিডি ডিটি গুণ হবে মানে কি ডিটি স্কোয়ার। সো আমি কিন্তু লিখতে পারি যে ত্বরণ ইকুয়ালস হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, মানে এটা হচ্ছে দুইবার ডেরিভেটিভ করতে হবে, মোট কথা এটাই। এটা হচ্ছে সরণকে টাইমের সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, ত্বরণ পাওয়া যাবে, এটাই বোঝায়। সো এর জায়গায় আমি লিখবো হচ্ছে এম ইন্টু ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার। যারা একটু অন্তরীকরণ পড়ছে সবাই জানো যে ডিওয়াই বাই ডিএক্স মানে বুঝে একবার অন্তরীকরণ, ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডিএক্স স্কোয়ার মানে বুঝে দুইবার অন্তরীকরণ, ডিএক্স কিউব ডিভাইড বাই ডি কিউ ওয়াই ডিভাইড বাই ডিএক্স কিউব মানে বুঝে তিনবার অন্তরীকরণ, মানে এই এক্সের সাপেক্ষে। তো তারা একটু বুঝবে জিনিসটা কি, ইকুয়ালস টু কি হবে মাইনাস কে এক্স, তাই তো? এখন দেখো আমি এমটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হবে, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু কি, ইকুয়ালস হচ্ছে মাইনাস কে ডিভাইড বাই এম ইন্টু এক্স। এখন একটা জিনিস বলে নিতে চাই যে ওমেগার মান কিন্তু আমরা পড়েছিলাম যে ওমেগা ইকুয়ালস টু কিন্তু 2 পাই ডিভাইড বাই টি, কিন্তু এই ওমেগার কিন্তু আরও অন্যান্য মানও আছে, যেমন এই রুট ওভার কে বাই এম, এইটা হচ্ছে
ওমেগার একটা মান, মানে ওমেগার মান কিন্তু √k/m। সো আমরা বলতে পারি যে শুধু k/m মানে কি হবে, শুধু k/m মানে হবে কি ওমেগা স্কোয়ার, দুই পাশে স্কোয়ার করে দিলে। সো এখন দেখো তো আমি এটাকে এই পাশে আনতে পারি কিনা, এই পাশে আনলে কি হবে, d² x/dt² প্লাস k/m x = 0। k/m এর জায়গায় আমি কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার লিখতে পারি, তাই না? তাহলে কি হবে আমার সূত্রটা এমন আসবে, d² x/dt² ওই যে k/m এর জায়গায় লিখবো হচ্ছে ওমেগা স্কোয়ার x = 0। এইটা হচ্ছে সরল দোলন গতির হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমাদের তেমন একটা প্রয়োজন হবেই না। জাস্ট আমরা মনে রাখবো যে এই পার্টটা মানে বোঝা হচ্ছে ত্বরণ, মানে এটা বেসিক্যালি সূত্রে এইটা মিন করে যে a প্লাস ওমেগা স্কোয়ার x = 0। সেখান থেকে আমরা কি পাই, a কি পাই, ওমেগা স্কোয়ার x, এতটুকুই। এটা কিন্তু আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন না করেও বের আনতে পারতাম এই জিনিসটা। আমি জাস্ট দেখালাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, এবং এইটা মানে বোঝায় ত্বরণ। তো ত্বরণ ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার x, মাইনাস হচ্ছে এই কারণে যে এটা হচ্ছে অলওয়েজ সরণের বিপরীত দিকে থাকে, এই জন্যই মাইনাস। মানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে সরণ যদি হয় এই দিকে, তাহলে ত্বরণ কাজ করে এই দিকে, এই জন্যই হচ্ছে এখানে মাইনাস। বুঝা গেছে? সো এইটা হচ্ছে আমাদের ত্বরণের মান। এটা কিন্তু আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন করা বাদেও আনতে পারতাম, আবার বলতেছি। ব্যাস, এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। কার ডিফারেনশিয়াল ইকুয়েশন? সিম্পল হারমোনিক মোশনের। আমাদের অত একটা প্রয়োজন হবে না, কারণ আমরা কিন্তু বেশি প্রতিপাদন করবো না, শুধু প্রতিপাদন করে আমাদের টাইম লস ছাড়া আর কিছুই হবে না, কোনো প্রয়োজন আসবে না এগুলো। আচ্ছা, আমরা এইটা পড়ে ফেললাম। এখন আমরা মেইন টপিকে ঢুকবো যে সিম্পল হারমোনিক মোশনগুলো আমাদের দেখতে কেমন হবে, ইকুয়েশনগুলো কেমন হবে, এইসব জিনিস। ওকে।